আবারও বিভিন্ন সীমান্তে ৮২ জনকে বিএসএফের পুশিং, হাতিবান্ধায় স্থানীয়দের বাধায় চেষ্টা ব্যর্থ। নরসিংদীতে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১০ জন, হাসপাতালে ভর্তি, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথে কেনাবেচা শুরু, সঠিক দাম না পাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। দেশ জুড়ে মৃদু তাপপ্রবাহ, গরম থাকবে আরও কয়েকদিন, রোববার থেকে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এবং সুনামগঞ্জের হাওরে পর্যটকদের ফেলা প্লাস্টিক বর্জ্য, মাইক বাজানোই পরিবেশের ক্ষতি, ঈদের ছুটিতে বেড়েছে দূষণের মাত্রা। স্বাগত সমগ্র বাংলাদেশে, জাহিদুল বাশার আছি আপনাদের সাথে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আরও ৮২ জনকে বাংলাদেশে পুশিং করেছে ভারতের সীমান্তবর্তী বাহিনী বিএসএফ। এর মধ্যে সিলেটে ৫৩, সুনামগঞ্জে ১৭ ও লালমনিরহাটে আটক হয়েছে ১২ জন। বিজিবি জানিয়েছে বুধবার রাত থেকে ভোর পর্যন্ত সিলেটের জৈন্তাপুরে ৪০ জনকে এবং কোম্পানিগঞ্জ সীমান্তে ১৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩০ শিশু ও ১৮ জন নারী রয়েছে। এছাড়া সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে পুশিং করা হয়েছে ১৭ জনকে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয়কে পুশিংয়ের পর আটক করা হয়েছে। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এছাড়া হাতিবান্ধা সীমান্ত দিয়ে ৫ জনকে পুশিং করা হয়। এছাড়া আদিতমারি দিয়েও ৫ জনকে পুশিং করার খবর পাওয়া গেছে। তবে বিজিবি ও স্থানীয়রা তাদেরকে ভারতীয় অংশে ফেরত পাঠায়। রাত্রে বিএসএফ ওদের পার করে দিছে, এখন বাংলাদেশ ঢুকতেছে। বাংলাদেশের জনগণ বিজেপি সহ আমরা ধরে নিয়ে এসে আবার ওদেরকে ইন্ডিয়ায় রাখছি। ৫ জন এদিকে বলে ঢুকছিল, তারপর ঢুকের পর এই আমাদের এদিকের বিডিএর নিয়ে এসে এদিকে ঢুকিয়ে দিছি। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ৫৩ জনকে পুশিং করা হয়েছে। আরও বিস্তারিত জানবো, সিলেট থেকে আমার সাথে রয়েছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, এই পুশিং তো অব্যাহত আছে, যেই ৫৩ জনকে নতুন করে পুশিং করা হলো তাদের ব্যাপারে বিজিবি কি করছে বা সেখানে ভারতীয় কোনো নাগরিক ছিল কিনা, সব মিলিয়ে কি জানা যাচ্ছে? দেখুন, আজকে সিলেট সীমান্তের ৩টি জায়গা থেকে মোট ৫৩ জনকে পুশিং করেছে বিএসএফ এবং সুনামগঞ্জে আরো ১৭ জনকে। মোট সিলেট বিভাগের এই দুটি জেলায় ৭০ জনকে পুশিং করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। বিজেপি যেটা বলছে যে সিলেটে আসলে মূলত সিলেট সীমান্তবর্তী অঞ্চল, বিশেষ করে কোম্পানিগঞ্জ সীমান্ত এবং জৈন্তাপুর সীমান্তের দিকে আজকে এই পুশিংয়ের ঘটনা ঘটেছে এবং যারা বাংলাদেশে যাদেরকে পুশিং করা হয়েছে তারা আসলে সবাই বাংলাদেশি। এদের মধ্যে তাদের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। এদের মধ্যে ৪৩ জন আছেন, তাদের বাড়ি হচ্ছে কুড়িগ্রামে, আর বাকি ২৭ জন আছেন তাদের বাড়ি হচ্ছে লালমনিরহাটে। তাদের পরিচয় ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে। বিজিবি যেটা আমাদের বলছে যে এরা আসলে কোনো এক সময় অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন এবং বিএসএফ তাদেরকে আসলে মূলত জড়ো করে সিলেটের সীমান্ত দিয়ে মূলত তাদেরকে পুশিং করেছে এবং বিজিবি যেটা বলছে যে এই সীমান্তে কিন্তু পুশিংয়ের ঘটনা কিন্তু সিলেট সীমান্তে বাড়ছে। গত ১ মাসের তথ্য যদি আপনাকে দেয়, প্রায় ৫০০ জনের মতো লোককে পুশিং করেছে বিএসএফ এবং বিজিবি যেটা বলছে যে এরা আসলে সবাই বাংলাদেশি। এদের মধ্যে অন্য ভারতীয় কোনো নাগরিককে আসলে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। সবাই কিন্তু বাংলাদেশি, তারা কিন্তু ভারতে অবৈধভাবে সেখানে গিয়েছিলেন এবং বিএসএফ তাদেরকে ধরে সেখান থেকে আসলে পাঠাচ্ছে। তবে অন্য কোনো দেশের নাগরিককে বাংলাদেশে পুশিং করলে কিন্তু তারা যে নিরাপত্তা বিষয়, এই বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে গিয়েছিল, বিজিবি বিএসএফ আবার যাদেরকে অনেকটা বেআইনি পথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে পরবর্তী প্রক্রিয়ায় কি করা হয়? বিজিবি কি বাড়িতে পাঠিয়ে দেয় না কোনো আইনি প্রক্রিয়া আছে? দেখুন, আসলে বিজিবি যেটা বলছে যে আসলে তারা আসলে সবগুলো সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং যে কোনো ধরনের পুশিং ঠেকাতে তারা কিন্তু কাজ করছে। কিন্তু বিজিবি সীমান্ত এলাকায় সতর্ক থাকলেও কিন্তু বিভিন্ন সময় রাতের আধারে বিভিন্ন সীমান্ত দিয়ে
আহ, বাংলাদেশি যে নাগরিক অথবা ভিন্ন দেশের নাগরিকদেরকে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। এবং বিজিবি যেটা বলছে যে যারাই বাংলাদেশকে তাদেরকে পুশিং করা হয় তাদেরকে আসলে ভালোভাবে পর্যালোচনা করা হয় এবং তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করা হয়। এবং আজকে যে যারা আটক হয়েছেন 53 জন তাদেরকেও কিন্তু পরিচয় নিশ্চিত করার জন্য বিজিবি সকাল থেকে চেষ্টা করেছে এবং দুপুরের দিকে তাদের জানিয়েছে যে তাদের পরিচয় তারা নিশ্চিত হতে পেরেছে এবং তারা সবাই বাংলাদেশি। তবে সীমান্তে যদি অন্য কোনো দেশের নাগরিককে তারা পুশিং করার চেষ্টা করে সেটা প্রতিহত করার জন্য বলেছে বিজিবি এবং তারা ইতিমধ্যে বিএসএফ এর সাথে কথা বলার জন্য পতাকা বৈঠক আহ্বান করেছে যাতে এই পুশিং ঠেকানো যায়। পারিবারিক বিরোধের জেরে সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী। ভোরে উপজেলার ইরামদহ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা বলছে বুধবার রাতে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয় স্বামী মোতালেব ও স্ত্রী রোজিনার মধ্যে। ভোরে তাদের মেয়ের কান্না শুনে স্বজনরা ঘরে ঢুকে রোজিনার গলা কাটা মরদেহ দেখতে পায়। এ সময় মোতালেব হোসেনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে পঞ্চগড়ের দেবীগঞ্জে বাঁশবাগান থেকে এক ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের রায়পুরে মাদক মামলায় জামিনে বেরিয়ে বাবাকে হত্যা করে ছেলে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে উপজেলার উত্তর চরবংশী এলাকার দেওয়ানবাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রাও জানায় নিহত হজরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর ঈদের 3 দিন আগে জামিনে বের হয়। এরপর সে আবারও মাদক সেবন ও বেচাকেনা শুরু করে। এ নিয়ে বাবা শাসন করায় বুধবার রাতে হজরত আলী দেওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় মামুন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথে ঈদের পর প্রথম হাটে চলছে লবণজাত কাঁচা চামড়া বেচাকেনা। এখান থেকে চামড়া সংগ্রহ করবে ট্যানারি সংশ্লিষ্টরা। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে চামড়া নিয়ে নাটোরের আড়তে রাখা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি সরকার নির্ধারিত দামেই চামড়া কিনছেন তারা। এরপর লবণ, শ্রমিক খরচ ও গাড়ি ভাড়া মিলিয়ে প্রতিটি গরুর চামড়ার খরচ পড়েছে 1000 টাকার উপরে। এছাড়া ছাগলের চামড়ায় খরচ পড়েছে 50 থেকে 55 টাকা। তবে স্থানীয় আড়তদারদের কাছে আশানুরূপ দাম না পেয়ে হতাশ ব্যবসায়ীরা। তারা বলছেন ট্যানারি প্রতিনিধিরাও যদি এমন দাম বলে তবে লোকসানে পড়তে হবে। পাবনা থানা আইসি 500 পিস চামড়া নিয়ে আইসি, কিন্তু চামড়া এখন দাম পাচ্ছি না, সে দামে আমার লস যাইতেছে। অন সরকারি কথা মতো কিনা অন বাজারে যোগ্য নাই। অন সরকারে যদি অন কি করবো করুক। বাগেরহাট থেকে আইসি চামড়া নিয়ে, প্রতিটা চামড়া খরচা দিয়ে এই পর্যন্ত 1000 টাকা করে পড়ে গেছে, 1050 টাকা করে। এখন কত কি বিক্রি হবে ট্যানারির লোকেই এটি ভালো জানে। ট্যানারি মালিকদের কাছে পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীদের পাওনা 110 কোটি টাকা। এই টাকা আদায়ে টানাপোড়েন চলছে কয়েক যুগ ধরে। এই পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন উল্লেখ করে সরকারি হস্তক্ষেপ চান আড়তদাররা। এখনও বকেয়া পরিশোধের আশ্বাস দিয়ে যাচ্ছেন ট্যানারি মালিকরা। দেশে চামড়ার চাহিদার প্রায় পুরোটাই আসে কোরবানির পশু থেকে। চামড়া সংগ্রহ করে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেন রাজধানীর পোস্তার আড়তদাররা। কাঁচা চামড়া আড়তদার সমিতি বলছে ট্যানারির কাছে তাদের পাওনা দাঁড়িয়েছে 110 কোটি টাকা। 2017 সালে এফবিসিসিআর মাধ্যমে বকেয়া পরিশোধে দুই পক্ষের চুক্তি হলেও তা কার্যকর হয়নি। পুঁজি সংকটে অনেকের ব্যবসাও বন্ধ হয়ে গেছে। ডকুমেন্টারি যেটা আমাদের আড়তদার ভাইরা জমা দিয়েছে 110 কোটি টাকা। এই 110 কোটি টাকার তাগাদা অনেকবার যারা কেস টু কেস যায়, আমরা বলে থাকি আপনার নিজের তাগাদা নিজেরা করেন, চেষ্টা করেন যতটুকু হয়, কিন্তু অদ্যাবধি কোনো রেজাল্ট হয়ে আসেনি। এটার কোনো শেষ সমাপ্তি ঘটেনি এবং পাওনা টাকাগুলো ফেরত আসেনি। সাভারে কারখানা স্থানান্তর ও রপ্তানি কমে যাওয়াকে সংকটের কারণ বলছেন ট্যানারি মালিকরা। বলেন পর্যাপ্ত ব্যাংক ঋণ পাওয়া না গেলে একসাথে সব বকেয়া পরিশোধ সম্ভব নয়। যেসব ট্যানারিগুলো সাভারে যেতে পারে নাই, বন্ধ হয়ে গেছে, তাদের কাছে কিন্তু বড় বকেয়াগুলো রয়ে গেছে। তো এইখানে আমি মনে করি যে আসলে এই ট্যানারিগুলো যদি আপনার ব্যবসা পরিচালনা করতে পারে ভবিষ্যতে, হয়তোবা
তাহলে হয়তো আমরা এটা নেগোসিয়েশন করে দিতে পারি, কিন্তু আমরা যে পর্যন্ত না এইসব প্রতিষ্ঠানগুলো ব্যবসায় আসবে সেই পর্যন্ত আসলে এই বকেয়াটা অনিশ্চিত রয়ে যাবে। বকেয়া আদায়ে কয়েকজন আড়তদার মামলা করলেও তা সুরাহা হয়নি এখনো। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তারেক রহমান যে কোনো দিন দেশে ফিরতে পারেন, এতে কোনো বাধা নেই। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশির নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সে দেশে থাকা অবৈধ বাংলাদেশিদের যেভাবে ঠেলে দেওয়া হচ্ছে তা অমানবিক। এ নিয়ে ভারতের হাই কমিশনারকে জানানো হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা করোনা সংক্রমণ ঠেকাতে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের না যে কোনো সময় দেশে, ওনারা যে সময় নিজের যে সময় উনি মনে করবেন সেই সময় দেশে। রাজনৈতিক দল হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অংশীজন বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের বিষয়ে উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ দিয়েছেন তা আস্থা রাখার মতো। বলেন, রাজনৈতিক দল হচ্ছে সরকারের সবচেয়ে বড় অংশীজন, ঐকমত্যের ভিত্তিতে যত বেশি কাজ করা যাবে ততই সে কাজ টেকসই হবে। ওনার উপরে আস্থা না রাখবার মতো কোনো ঘটনা এখনো ঘটে নাই। উনি বারবার একই কথা বলেছেন যে ডিসেম্বর। দেশ জুড়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 37.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। রোববার থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সহসাই কমছে না ভ্যাপসা গরম। মে মাসে কিছুটা আগাম বৃষ্টিপাত হলেও পরে কমে যায় মেঘের আনাগোনা, বাড়তে থাকে তাপমাত্রার পারদ। মৌসুমি বায়ু কম সক্রিয় হওয়ায় ঝরছে না বৃষ্টি। এ কারণে কয়েকদিন ধরে রাজধানীতে অস্বস্তিকর ভ্যাপসা গরম। সবচেয়ে দুর্ভোগে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, রিকশা চালক কিংবা দিনমজুরকে তীব্র গরম উপেক্ষা করে নামতে হচ্ছে জীবিকার খোঁজে। অতিরিক্ত গরম পড়তেছে, গরমে কুলাইতে পারতেছি না, গাছতলায় এসে বসে রয়েছি, কোনো যাত্রী নাই রোডে ঘাটে। বাসায়ও টিকতে পারি না, রাস্তাও যে পরিস্থিতি এটার অভাবে আসছি, তো খেপ টেপেরও তো অবস্থা অনেক খারাপ। 3 দিন ধরে রাজশাহীতে তাপমাত্রার পারদ 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গরম বাতাস ও প্রচণ্ড রোদে নাকাল নগরবাসী। খুলনায়ও 2 দিন ধরে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, বাড়ছে গরমজনিত অসুস্থতা। একই অবস্থা রংপুর, চুয়াডাঙ্গা ও লালমনিরহাটে। যদি আবহাওয়া ঠান্ডা না হয় তাহলে মানুষের চলাফেরা করতে একটু বেশি অসুবিধা হবে। গরমে অবস্থা মানুষের খারাপ, কাজ কাম করবো কি, ঘামাইতে ঘামাইতে শেষ। রোববার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস, তবে সহসাই ভ্যাপসা গরম কমার নেই সুখবর। এখন ভারী বৃষ্টি বলবো না, তার কারণ আমরা আশা করছি একটা স্পেল শুরু হবে রবি সোমবারের দিক থেকে। শুরু হওয়ার পরে বোঝাবো, তবে হ্যাঁ ওই স্পেলে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। তবে আমরা এখনো এটা বলছি, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ভারী বর্ষণের সতর্কতা জারি করব। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি হলে কিছুটা সহনীয় হবে ঢাকা এবং দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া পরিস্থিতি, তবে উত্তরাঞ্চলে তীব্র গরম থাকবে আরও কয়েকদিন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বৃষ্টির ধরনও পাল্টে গেছে, আর এ কারণে পিছিয়ে গেছে বর্ষাকালের সময়। আবহাওয়া অধিদপ্তর এই তথ্য দিয়ে বলছে, গত কয়েক বছর শীতের মাস ডিসেম্বরেও অতি ভারী বৃষ্টি হয়েছে কিছু জেলায়, বর্ষায় হয়েছে তুলনামূলক কম। জলবায়ুর এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে কৃষিতে, জানালেন আবহাওয়া এবং কৃষিবিদরা। জুন থেকে সেপ্টেম্বর মাস দেশে বর্ষাকাল, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি শীতকাল বলে বিবেচিত। আগে জুনের শুরুতেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতো, এখন বৃষ্টি শুরু হয় জুনের দ্বিতীয় সপ্তাহে, কখনো কখনো আরও পরে। তবে এই বৃষ্টির সময় বেড়ে এখন ডিসেম্বর, এমনকি জানুয়ারি ফেব্রুয়ারিতে যাচ্ছে। দেশের 8 বিভাগীয় জেলার পাশাপাশি আরও 27টি পর্যবেক্ষণ কেন্দ্রে 1980 সাল থেকে 2023 সাল পর্যন্ত আবহাওয়া পর্যবেক্ষণ করে এসব তথ্য পাওয়া গেছে। সারা বাংলাদেশে
5 থেকে 10 তারিখে মনসুন সেট হয়ে যেত, অর্থাৎ বর্ষা শুরু হয়ে যেত। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে 2010 সালের পরে এই মনসুনটা সেট হচ্ছে ডিলে, অর্থাৎ দেরিতে, অর্থাৎ নর্মাল যে ডেট আছে তার থেকে 10-15 দিন দেরি হচ্ছে। বর্ষার মাসগুলোতে কখনো বেশি আবার কখনো কম বৃষ্টির কারণে ধান সহ কিছু ফসল উৎপাদনে বিরূপ প্রভাব পড়েছে জানান কৃষি কর্মকর্তারা। জলবায়ুর প্রভাবে কিন্তু আমার ফলনে কিছুটা হেরফের হচ্ছে, প্রভাব পড়ছে। তো এখান থেকে রক্ষা করতে গিয়ে তাদেরকে আমরা অভিযোজন করার জন্য বলছি, ওই সময়ে যে ফসলটা উপযোগী টেকসই ওইটা করতে বলছি। শীতকাল যদি কোনো কারণে তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমরা বলছি যে তাপ সহনশীল ফসল। চাষিরা হিসাব কষে দেখেছেন বর্ষাকালে বৃষ্টির ধরন পরিবর্তনে বেড়ে গেছে উৎপাদন খরচ, কমে গেছে শস্য ও পণ্যের ফসলের পরিমাণ। বর্ষা আগে আসলে এখন সংখ্যা নাই। বর্ষা হলে ধান ডুবে যায়, কামলার দাম বেশি, খরচ বেশি হয়ে যায়। আবহাওয়ার পরিসংখ্যান বলছে দেশে এখন বর্ষাকালে বৃষ্টি শুরু হয় কক্সবাজারের টেকনাফ থেকে আর শেষ হয় উত্তরাঞ্চলের জেলাগুলোতে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। সুনামগঞ্জে পর্যটকবাহী নৌযান থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলা, উচ্চস্বরে মাইক বাজানো সহ নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। এ বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মানছে না পর্যটক ও সংশ্লিষ্টরা। ঈদের ছুটিতে বিপুল পর্যটক সমাগম হওয়ায় বেড়েছে দূষণের মাত্রাও। এর মধ্যে হাওরে বর্জ্য ফেলা ও জোরে মাইক বাজিয়ে গণ উপদ্রব সৃষ্টির দায়ে 6 ট্রলার ও হাউসবোটকে 15,000 টাকা জরিমানাও করা হয়েছে। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় সারি ঘেঁষে অপার প্রাকৃতিক সৌন্দর্যের আধার টাঙ্গুয়ার হাওর। সবুজ পাহাড় আর নীল জলরাশির টানে সারা দেশ থেকে সুনামগঞ্জে ছুটে আসেন শত শত প্রকৃতিপ্রেমী। টাঙ্গুয়ার হাওরে পর্যটনের নতুন মাত্রা যোগ করতে 6 বছর আগে চালু হয় হাউসবোট। বর্তমানে 300টির নিবন্ধন থাকলেও চলাচল করে প্রায় 600টি হাউসবোট। স্থানীয়রা বলছেন, নিয়মনীতির তোয়াক্কা না করে হাওরে পর্যটকবাহী নৌযান চলাচল ও বিভিন্ন বর্জ্য ফেলায় এলাকার পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। একটু লোক আইতেছে, মনে করুন আমরা নিষেধ দিচ্ছি, নিষেধ দিল মানা না, এরা যে অনেকে আনি পালাইতেছে। যদি প্রত্যেকটা হাউসবোটের মধ্যে নির্দিষ্ট একটা ডাস্টবিন রাখে তাহলে আমাদের মনে হয় সবারই ভালো। পর্যটনের নামে যে অবস্থাপনাটা চলছে এবং হচ্ছে কি এখানে পরিবেশ দূষণ হচ্ছে, প্রকৃতি নষ্ট হচ্ছে, এটা দেখাটা খুবই জরুরি। পাশাপাশি এখানে হাউসবোটগুলো আছে, এই হাউসবোটগুলো আসলে নীতিমালা মানছেন না। হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম মানা না হলে করা হচ্ছে জরিমানা। হাউসবোটদের যে মালিক আছে তাদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি, আপনারা ছোট্ট একটা 1.5 মিনিট 2 মিনিট একটা টিভিসি করেন। আমার হাওরে যদি পর্যটক আসতে হয়, তারা যদি এইখানে ঘুরতে চায়, তাহলে তাদেরও একটা গাইডলাইন থাকা উচিত, এই 1.5 মিনিট 2 মিনিটে বলা যে আপনি এই করতে পারবেন, এই করতে পারবেন না। দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট হিসেবে চিহ্নিত টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের আরও কঠোর নজরদারি চান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জ থেকে আরও খবর নিয়ে আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, এই যে পর্যটকরা নিয়ম নীতি মানছে না, হাউসবোটগুলো ইচ্ছে মতো পরিবেশ দূষণে করছে, প্রশাসনের কারা নজরদারি করে, সেখানে পুলিশের কি ভূমিকা থাকে? দেখুন, টাঙ্গুয়ার হাওরটি যেহেতু রামসার সাইট, এখানে আসলে রামসার নীতিমালা অনুযায়ী এখানে ইঞ্জিন চালিত নৌকা একেবারেই নিষিদ্ধ বলা যায়। আর এটি দেখভালের দায়িত্ব কিন্তু মূলত জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন। তো জেলা প্রশাসনে এটি একটি কমিটি রয়েছে, টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটি। তো আমরা প্রতি বছরই আমরা দেখি যে প্রত্যেকটা মিটিং এ বলা হয় যে টাঙ্গুয়ার হাওরকে রক্ষণাবেক্ষণ করা হবে, বিভিন্ন আনুষঙ্গিক কথা বলা হয়। তো আসলে রক্ষণাবেক্ষণ প্রশাসনের করা হয়, কিন্তু আসলে ওইভাবে করা হচ্ছে না। যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, বা আমরা গত 6 বছর যাবত যেমনটা দেখছি, সুনামগঞ্জে যে বিলাসবহুল যে হাউসবোট গুলা রয়েছে, নীতিমালা অনুযায়ী যে টাঙ্গুয়ার হাওরের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডে অর্থাৎ টাঙ্গুয়ার হাওরের যে মূল স্তম্ভ, সেখানে কিন্তু ইঞ্জিন চালিত নৌকা প্রবেশ করতে পারবে না, এমনটাই নীতিমালাতে রয়েছে। তারপর আমরা দেখেছি এইসব জায়গায় কিন্তু ইঞ্জিন চালিত নৌকা, এমনকি উচ্চ স্বরে সাউন্ড সিস্টেম দিয়ে পর্যটকরা গান বাজনা করে, ডিজে গানও করে। আমরা গত রাতের কথা যদি বলি, গত রাতে কিন্তু আমরা এমনটা একটা ভিডিও পেয়েছি, রাত্রে সারা রাত্রব্যাপী কিন্তু ডিজে গান চলেছে। যেমন এখন ঈদের ছুটি, যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসেছে, তো এখানে আসলে পর্যটকদেরকে আমরা খুব একটা দোষারোপ করবো না, কারণ এখানে পর্যটক বাহী যে ইঞ্জিন চালিত নৌকা অর্থাৎ হাউসবোট মালিকদের জন্য কিন্তু একটি
জেলা প্রশাসন থেকে একটি নীতিমালা করা হয়েছে 2022 সালে। সেই নীতিমালার কিন্তু একটি নীতিমালা একটি যে শর্ত রয়েছে, একটি শর্ত কোনো হাউস বোট মানছে না। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে, তিনি যে কিন্তু প্রতিবেদন বেকের সহিত সেখানে আমাদেরকে দেখছিলাম যে জেলা প্রশাসক তিনি বলছেন আমরা হাউস বোট মালিকদের অনুরোধ করেছি। জেলা প্রশাসকের জায়গা থেকে কি কঠোরতার আসলে অভাব আছে? দেখুন, গত এক সপ্তাহ যাবত অর্থাৎ ঈদের আগের 2 দিন আর ঈদের পর থেকে এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একটু কঠোরভাবেই তারা তদারকি করছেন। অর্থাৎ বেশ কিছু নৌযান মালিককে জরিমানা করা হয়েছে এবং গতকালকে একজনকে আটক করা হয়েছে। আটক করে তাকে 1 লক্ষ টাকা জরিমানা পর্যন্ত করা হয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে আসলে পক্ষ থেকে যে সমস্ত নজরদারি থাকার কথা ওইভাবে জোরালোভাবে আসলে করা হচ্ছে না, কারণ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার কথা। আমরা দেখেছি তারা অভিযান পরিচালনা করছে, তবে একদিকে যদি অভিযান পরিচালনা আসলে প্রয়োজনের তুলনায় বেশ কম। আপনাকে অনেক ধন্যবাদ। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর দূষণের বিভিন্ন খবর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। অল্প কিছুদিনের মধ্যেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পরিবেশ তৈরি হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। দুপুরে গাজীপুরের শ্রীপুরে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন। জাহিদ হোসেন বলেন, কাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি সাক্ষাৎকার রয়েছে, সেখানে নির্বাচন, গণতন্ত্র এবং রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে চলমান ধোঁয়াশা সব পরিষ্কার হবে। আলোচনার মাধ্যমে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে বলে আশা করেন তিনি। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ 6 জন ও আহত 6 পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঈদের ছুটি শেষে নৌপথে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ছে। সকাল থেকে বরিশাল, চাঁদপুর সহ বিভিন্ন লঞ্চ ঘাটে আসতে থাকেন যাত্রীরা। আজ বরিশাল লঞ্চঘাট থেকে 9টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার কথা রয়েছে। তবে টিকিট না মেলার অভিযোগ তুলে অনেক যাত্রীদের দাবি, বন্দর কর্তৃপক্ষ ছুটিতে থাকায় লঞ্চের টিকিট কালোবাজারি হচ্ছে। তবে লঞ্চ সংশ্লিষ্টদের দাবি, শেষ সময়ে এসে টিকিট চাওয়ায় অনেককেই টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে যাত্রী ভোগান্তি কমাতে চাঁদপুর লঞ্চঘাটে যৌথ বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পাশাপাশি নৌ পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী টহলে আছে। ঈদ কোরবানি বা পূজা টুজা আসলে আর একটা সিন্ডিকেট হয়ে যায়, হ্যাঁ, তাদের কাছে টিকিট পাওয়া যায় না। টিকিট তো পাওয়া যাচ্ছে না। এইমাত্র আমি লঞ্চঘাট থেকে আসলাম, কোথাও টিকিট নাই। এইটা অভিযোগ একটা ভিত্তিহীন, কারণ 2-1 জন যাত্রী বর্তমানে আজকে লঞ্চ আছে, আজকে এসে টিকিট চাচ্ছে। কারণ ঈদের বুকিংগুলি বাস, রেল, ট্রেন, বিমান, লঞ্চ কোনো জায়গায় অগ্রিম টিকিট ছাড়া বর্তমান প্রেক্ষাপটে প্রেজেন্ট ডেটে টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এ নিয়ে আরও জানাতে লন্ডন থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রহমান। এরই মধ্যে তো অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার কথা, সর্বশেষ কি আপডেট সেটি জানাবেন? চার্লস সেখানে গেছেন কিনা এবং বাকি কারা সেখানে গেছেন, সব মিলিয়ে বিস্তারিত জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি আমার পেছনে বাকিংহাম প্যালেস। এর মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাকিংহাম প্যালেসের ভিতরে। আপনারা দেখেছেন যে ফুটেজে এর আগে কিং চার্লস এসে পড়েছেন এবং অন্যান্য অতিথিরাও আছেন। এবং এখানে আজকে 25 জনকে শান্তি, সামাজিক টেকসই উন্নয়ন এবং সামাজিক মর্যাদা রক্ষার জন্য আজন্ম সম্মাননা দেওয়া হবে 25 জন বিশিষ্ট নাগরিককে বিভিন্ন দেশের। তো সেই সম্মাননার সাথে আমাদের যে প্রধান উপদেষ্টা তিনিও আছেন, তিনিও আজকে কিং চার্লসের কাছ থেকে এই সম্মাননাটি গ্রহণ করবেন। এবং তিনি লন্ডনে আসলে খুব ব্যস্ত সময় পার করছেন এবং এই দিনের শুরু হলো এখানে, এবং তার কিছু কলম থাকবে আরো অন্যান্য বিভিন্ন রাষ্ট্রীয় ব্রিটেনের বিভিন্ন শ্রেণীর এমপি বা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও তার আরো কলম থাকার কথা আছে। এবং আপনারা জানেন যে আগামী কালকে হলো একটা অনেক গুরুত্বপূর্ণ মিটিং থাকবে, সেটা হচ্ছে বিএনপির ভাইস প্রেসিডেন্ট বা এখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। সেই দিকে তাকিয়ে আছে পুরো জাতি এবং ব্রিটেনের প্রবাসীরাও তাকিয়ে আছে কালকে কি সিদ্ধান্ত হবে বা তাদের মিটিং এর মাধ্যমে কি হবে। তবে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডটি আসলে উনি পাচ্ছেন এবং আমরা জানি যে ওনার এখানে মূল আসার উদ্দেশ্য কিন্তু এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করা, এবং এর সাথে সাথে যে জনাব তারেক রহমানের সাথে যে মিটিং হবে সেটাও অনেক বেশি গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে বাঙালি কমিউনিটির কাছে এবং আমি মনে করি যে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে। লন্ডন থেকে প্রধান উপদেষ্টার অ্যাওয়ার্ড গ্রহণের বিস্তারিত জানছিলাম।
বরিশাল থেকে 20টি রুটে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির অর্ধেকের বেশি বাসই মেয়াদোত্তীর্ণ। যেগুলো চলছে সেগুলোর অবস্থাও করুন। কোনো কোনো বাসের ছাদে ত্রিপল দিয়ে চলছে বৃষ্টি ঠেকানোর চেষ্টা। ভোগান্তি কমাতে নতুন বাস নামানোর দাবি যাত্রীদের, তবে এরপরও যাত্রী সেবা নিয়ে সংকট দেখছে না কর্তৃপক্ষ। প্রায় ৩৪ বছর আগে দুটি বাস দিয়ে বরিশালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির যাত্রী সেবা শুরু হয়। এখন 20টি রুটে চলছে 52টি বাস, কিন্তু 27টি বাসেরই মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে। বাকিগুলো কোনো রকম দায়সারা মেরামত করে চালানো হচ্ছে রাস্তায়। যখন বৃষ্টি আসে তো বাহির কোনটার ভিতর কোনটা এটাই আমরা বুঝতে পারি না, কারণ আমরা বাহিরেও যেভাবে ভিজি গাড়ির ভিতরে থাকলেও সেম অবস্থায়। অবশ্যই এখানে আমরা টাকা দিয়ে এই অবস্থা ফেস করতে আসি না, না হয় ভালোভাবে সেবা দিন আর না হলে এটা বন্ধ করে দিন। যাত্রীকে বকাঝকা শুনেও যাত্রীকে সেবা দিতে যাইও আমাদের অনেক প্রবলেম হয়, ভিজে বৃষ্টির ভিতরে গাড়ি চালানো লাগে। 2005 সালে নামানো 30টি বাসের মেয়াদও শেষ হয়েছে 8 বছর আগে। 2013 সালে আনা 10টি বাসেরও একই দশা। এখন বিআরটিসির চলাচলের উপযোগী বাস রয়েছে মাত্র 25টি। এরপরেও যাত্রী সেবা নিয়ে কোনো সংকট দেখছে না কর্তৃপক্ষ। চেষ্টা করি সেবার মানটা সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য। এটার জন্য আমাদের যারা কর্মচারী আছে, অফিসার আছে, আমরা সবাই আপ্রাণ চেষ্টা করি এবং আমাদের সাধ্যের কোনো ত্রুটি রাখি না। যাত্রীরা কিন্তু আমাদেরকে ছেড়ে যায় না, যাত্রীরা আমাদের সাথে আছে এবং আশা করি সামনেও থাকবে। গত 1 বছরে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে বিআরটিসি বাসে যাতায়াত করছেন অন্তত 16 লাখ যাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে করোনার প্রকোপ বাড়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে বন্দরের ইমিগ্রেশন ভবনের সামনে স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেডিকেল টিম কাজ করছেন হেলথ ডেস্কে। বন্দর কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি ভারতে করোনার প্রকোপ বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। ইমিগ্রেশন ভবনের সামনে বসানো হেলথ ডেস্কের মাধ্যমে ভারত ফেরত যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সহ প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে। বিশেষ করে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার পর ইমিগ্রেশন করতে দেওয়া হচ্ছে। এছাড়া মাস্ক পরিধান সহ সামাজিক নিরাপত্তা বজায় রাখারও নির্দেশনা দেওয়া হচ্ছে যাত্রীদের। এদিকে সাতক্ষীরার ভোমরায় থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে হেলথ স্ক্রিনিং করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা ভারতে যাতায়াতকারী ব্যক্তিদের হেলথ স্ক্রিনিং করছেন, তবে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। রাজশাহীর পুঠিয়ায় চাঁদা না পেয়ে 2 সেনা সদস্যের বাড়িতে হামলার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 2 জন হলেন পুঠিয়ার মোহাম্মদ সুজন ও হাতিনাদা গ্রামের খোকন। তাদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে হাতিনাদা গ্রামে সেনা সদস্য তরিকুল ইসলাম ও মোহাম্মদ আলামিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এই 2 সেনা সদস্য সম্পর্কে চাচাতো ভাই। অভিযোগ রয়েছে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে 2টি আগ্নেয়াস্ত্র 6 জন সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বুধবার রাতে সারাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, কয়েকদিন ধরে বালু মহল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সারাঘাট এলাকায় উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। গত 5 জুন একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হলে অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তার 6 জনের কাছ থেকে একটি 1 শুটার গান, একটি রিভলভার ও 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া 5টি বালুবাহী ট্রলার ও একটি এক্সকাভেটর মেশিন জব্দ করা হয়েছে। আমরা স্পিড বোট ব্যবহার করে তাদের গতিরোধ করে তাদের মধ্যে থেকে 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের নৌকা এবং বালক্ষেত পরীক্ষা করে আমরা 2টা যান থেকে 2টা অস্ত্র পাই। একটা 1 শুটার গান 4 রাউন্ড গুলি সহ এবং একটি রিভলভার, সেটাতেও 4 রাউন্ড গুলি ছিল। 2 সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা। সকাল 9টায় হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগীদের টিকিট দেওয়া শুরু হয়। সকাল থেকেই বহির্বিভাগে চিকিৎসা নিতে রোগীদের ভিড় দেখা গেছে। গত 28 মে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষ হয়। এর জেরে হাসপাতালটিতে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।
ভর্তি রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যান। 4 জুন হাসপাতালটির জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালু হয়। গতকাল জরুরি বিভাগ থেকে অন্তত 80 জনকে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া গতকাল 5 রোগীর অস্ত্রোপচার হয় বলে জানায় জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক নার্সরা। তারা বলেন, এখন জরুরি বিভাগের অধীনে অন্তত 30 রোগী হাসপাতালে ভর্তি। ফরিদপুরের সালথায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। বেলা 11টার দিকে উপজেলার বাহিরদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা বলছেন, সকালে তানহা ও আবু তালহা নানাবাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। অনেক সময় পার হলেও তারা ফিরে না আসায় সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার মধ্যরাত থেকে শেষ হয়েছে সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা। এর মধ্যে মাছ ধরতে বেশিরভাগ জেলেই গেছেন সাগরে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। ছোট ট্রলার নিয়ে সাগরে যাওয়া অনেকেই ফিরেছেন মাছ নিয়ে। আশানুরূপ মাছ পেয়ে বেশ খুশি তারা। তবে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া অধিকাংশ ট্রলার এখনও ফেরেনি। এবারই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। আবহাওয়া অনুকূলে থাকলে এবার জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশা মৎস্য বিভাগের। মাছেরই ভালো দেখা যায় বছর যারা আসছে বহিরাগত যারা বড় আসছে তারা বলে যে সাগরে মাছ আছে অনেক। ট্রলারগুলো উঠে আসছে, তারা 50,000, 60,000, 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি করছে। বাহারি ফুলে সেজেছে বন্দর নগরী চট্টগ্রাম। পাহাড় ঘেরা নগরীর রূপ বেড়ে গেছে আরও কয়েক গুণ। রাস্তার ধারে, সড়ক দ্বীপে কিংবা পার্কে ফুটে আছে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল। রঙের আভা প্রশান্তি এনে দিচ্ছে নগরবাসীর মনে। প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে গাছ কাটা বন্ধ ও যত্নের আহ্বান বৃক্ষপ্রেমীদের। চট্টগ্রাম নগরীর সড়ক জুড়ে নানা রঙের ফুলের সমাহার। সড়ক দ্বীপ, মাঠ কিংবা নানা স্থাপনার আঙিনায় চোখ জোড়ানো সৌন্দর্য। কৃষ্ণচূড়ার লালচে আভা আর সোনানুর হলদে মায়ায় অপরূপ সাজে সেজেছে প্রকৃতি। চট্টগ্রামের এয়ারপোর্ট রোডে কৃষ্ণচূড়ার রঙিন আবেশ ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা। চলতি পথে রং বেরঙের ফুলের শোভা প্রশান্তির পরশ বুলিয়ে দিচ্ছে নগরবাসীর মনে। মোটামুটি বর্ষাকালে বেশ ভালো, সুন্দর লাগে। গাছপালা একদম সবুজ প্রাণবন্ত, দেখতে খুব ভালো লাগে। এখানে ঘুরতে আসলাম, মানে সব ফুল টুল সব মিলে আর কি অনেক সুন্দর। কাজীর দেউরিতে কৃষ্ণচূড়ার সাথে মিতালির বন্ধনে মেতেছে সোনালু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সবুজের মাঝে জারুল, কৃষ্ণচূড়া আর সোনালু মিলেমিশে যেন এঁকেছে রঙিন এক ক্যানভাস। গাছে ফুল থাকলেই হয়তো মনটা ফুরফুরে থাকে, দেখতেও ভালো লাগে, অনেক বেশি সুন্দর লাগে। বাংলাদেশের যে ফুল, এত ধরনের ভ্যারাইটিস ফুলও নাই জার্মানিতে। তবে প্রকৃতি প্রেমীদের আক্ষেপ, উন্নয়ন প্রকল্প আর নির্মাণ কাজের কারণে প্রায়ই কাটা পড়ছে গাছ, ম্লান হচ্ছে নগরীর সৌন্দর্য। ইট পাথরের শক্তির কাছে হেরে যাচ্ছে প্রকৃতির কোমলতা। নন্দনকাননটা এখানে ছিল বন সংরক্ষণের কার্যালয়, অর্থাৎ এটা একটা মানে বনের মতো অরণ্য রাখা ছিল। এইটা পায়ে যে ডিসি পাহাড়টা একটা সত্যি পাহাড়, তো আমরা পাহাড়ের পাদদেশে বাস করছি, কিন্তু এখন এটাকে কেউ কি বুঝবে এটা একটা পাহাড়? শহর জুড়ে বর্ণিল ফুলের শোভা ধরে রাখতে গাছ কাটা বন্ধের পাশাপাশি রক্ষণাবেক্ষণের দাবি নগরবাসীর। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর এক্স অ্যাকাউন্টে আরও সংবাদ দেখতে পারেন।